আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স কোর্সের দ্বিতীয় অধ্যায় রাদারফোর্ড নিউক্লিয়াসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আমি কিছু ইম্পর্টেন্ট রাশি নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য ব্যর্থতা, এরপরে বোরের সাদৃশ্য নীতি বা অনুরূপ নীতি, ফ্রাঙ্কহার্স্ট পরীক্ষা, উইলসন সমারফিল্ড কোয়ান্টাম সত্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি কিছু গুরুত্বপূর্ণ রাশি, যেমন পরমাণুর উত্তেজনা কাকে বলে, এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। তাহলে পরমাণুর উত্তেজনা মানে হচ্ছে যখন কোনো পরমাণুর শক্তির মান সর্বনিম্ন হয় তখন এটি ভূমি স্তরে থাকে, আর এই অবস্থা পরমাণুর ইলেকট্রন কোনো শক্তি বিকরণ বা শোষণ করে না। আর বর্ণালী রেখার উৎপত্তির জন্য ইলেকট্রনকে কোনো না কোনো উচ্চতর শক্তি স্তরে অবস্থান করতে হবে, সেটা তো আমরা আগের লেকচারে দেখেছি। তাহলে এই অবস্থাকে পরমাণু উত্তেজিত অবস্থা বলে, অর্থাৎ কোনো পরমাণু ইলেকট্রন যখন উচ্চতর স্তরে থাকে তখন এটাই হচ্ছে তার উত্তেজিত অবস্থা। এরপর হচ্ছে উত্তেজনা বিভব বা বিকরণ বিভব। বিকরণ বিভব বা উত্তেজনা বিভব হচ্ছে সর্বনিম্ন যে বিভব প্রয়োগে অথবা যে শক্তি প্রয়োগে একটি মুক্ত নিরপেক্ষ পরমাণুকে ভূমি স্তর হতে উচ্চতর শক্তি স্তরে উন্নতি করা যায়, সেটা হচ্ছে উত্তেজনা বিভব বা বিকরণ বিভব। এরপর আসো অনুনাদ বিভব। অনুনাদ বিভব হচ্ছে ভূমি স্তরে একটা ইলেকট্রন আছে, এই ভূমি স্তর হতে প্রথম উত্তেজিত স্তরে ইলেকট্রনকে উত্তেজিত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে অনুনাদ বিভব। অর্থাৎ ভূমি স্তরে থাকা অবস্থায় এর পরবর্তী স্তরে যখন আমি নিতে যাব তখন নিম্নতম যে শক্তি প্রয়োজন হবে সেটা হচ্ছে অনুনাদ বিভব। তারপরে আছে আয়নায়ন বিভব। আয়নায়ন বিভব মানে হচ্ছে ন্যূনতম যে শক্তি প্রদান করলে কোনো ইলেকট্রনের ভূমি অবস্থা অথবা নির্দিষ্ট কক্ষপথে পরমাণু বাইরে চলে যায় বা পরমাণু সাপেক্ষে অসীমে গমন করে। একদম সংক্ষেপে যদি বলি, যে শক্তির প্রয়োগে ন্যূনতম যে শক্তির প্রয়োগে পরমাণুর ইলেকট্রন পরমাণু থেকে বাইরে চলে যায় বা মুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় আয়নায়ন বিভব। তারপর আছে সংকট বিভব। সংকট বিভব আমাদের বিকরণ বিভবের মতোই, অর্থাৎ ন্যূনতম যে শক্তির প্রয়োগে একটি মুক্ত নিরপেক্ষ পরমাণুকে ভূমি স্তর হতে উচ্চতর স্তরের উন্নতি করতে প্রয়োজন হয়। অর্থাৎ যে শক্তির কম হলে বা যে বিভবের মান একটি নির্দিষ্ট মানের কম হলে সেটি ভূমি স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত হবে না, সেটিকে বলা হয় সংকট বিভব। তাহলে এই ছোট ছোট সংখ্যাগুলো আমরা একটু জেনে নেব। এরপরে দেখো, বোর পরমাণুর মডেলের সাফল্য এবং ব্যর্থতা, এই বিষয়গুলো জানা। তারপর আমি একটু বলে যাচ্ছি। দেখো, সাফল্যের মধ্যে আছে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, হাইড্রোজেন পরমাণু বর্ণালী রেখার উৎপত্তি এবং ব্যাখ্যা প্রদান করতে পারে, হাইড্রোজেন পরমাণুর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করতে পারে, এগুলো আমি আগের ক্লাসে দেখিয়েছি। নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণরত ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, কোয়ান্টায়িত শক্তি স্তর এবং হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন বিভব পরিমাপ করতে পারে। এছাড়াও বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ব্যর্থতা আছে। এই ব্যর্থতাগুলো কি দেখো, যদি সরল পরমাণুর গঠন হয় তাহলে সেই পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল, কিন্তু জটিল পরমাণু গঠন হলে সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারে না, বর্ণালীর রেখার মিহি গঠন সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করতে পারে না, বর্ণালী রেখার আপেক্ষিক তীব্রতা নির্ণয় করতে পারে না, বোর তত্ত্ব আপেক্ষিক তত্ত্বীয় নিয়ম মেনে চলে না। এরপর আছে ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথও ব্যাখ্যা দিতে পারে না। যদিও বা আমরা মনে করি ইলেকট্রনগুলো স্থায়ী কক্ষপথ বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু আসলে দেখা যায় ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনরত থাকে। এই উপবৃত্তাকার কক্ষপথ ব্যাখ্যা দিতে পারে না, আর রাসায়নিক বন্ধনের পরিমাণগত ব্যাখ্যা করতে পারে না। এগুলো হচ্ছে বোর পরমাণু মণ্ডলের ব্যর্থতা। এখন আসো বোরের সাদৃশ্য নীতি বা অনুরূপ নীতি। অর্থাৎ বিজ্ঞানী বোর দেখান যে একটি নির্দিষ্ট সত্য সাপেক্ষে চিরায়িত বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে যোগসূত্র স্থাপন করা যায়। অর্থাৎ চিরায়িত বলবিদ্যা কোয়ান্টাম বলবিদ্যা অভিন্ন ফলাফল দেয়, একই ফলাফল দেয়, একই নীতি অনুসরণ করে। তাহলে সেটাই হচ্ছে বোরের সাদৃশ্য নীতি বা অনুরূপ নীতি। যেমন যেই সব অবস্থায় চিরায়িত তত্ত্বই যথেষ্ট, সেই সব অবস্থায় কোয়ান্টাম তত্ত্ব ও চিরায়িত তত্ত্ব থেকে অভিন্ন ফলাফল অর্থাৎ একই ফলাফল অনুরূপ ফলাফল পাওয়া যায়। তারপর আমি অন্যভাবেও বলতে পারি, দেখো, পদার্থবিজ্ঞানের কোনো নতুন তত্ত্বের বৈশিষ্ট্য যা হোক না কেন এর সাথে সম্পর্কযুক্ত চিরায়িত তত্ত্বটি যেসব সত্য প্রযোজ্য হবে
ঠিক সেই সব সত্যের নতুন তত্ত্বটি চিরায়ত তত্ত্বে রূপান্তরিত হবে। এক কথায় বলতে গেলে কোয়ান্টাম তত্ত্ব এবং চিরায়ত বলবিদ্যা একই ফলাফল অনুরূপ হওয়ার নামই হচ্ছে বোরের সাদৃশ্য নীতি। তাহলে যদি আমাদের বিবৃতিমূলক আসে আমরা এতটুকু লিখব, যদি একটু ব্যাখ্যামূলক আছে তাহলে আমরা একটু ব্যাখ্যা করব। দেখো, বোরের সাদৃশ্য নীতি বা অনুরূপ নীতি মূলত হচ্ছে, যেমন ধরো বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি যখন এক স্তর থেকে অন্য স্তরে ইলেকট্রন যায়, বিশেষ করে উচ্চতর স্তর থেকে নিম্ন স্তরে যায়, তখন শক্তির বিকরণ ঘটে। এই বিকরণের জন্য বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীর ক্ষেত্রে একটা কম্পাঙ্ক পাই, যেটা বিকরণের কম্পাঙ্ক বলি নিউ। আবার ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণয়নরত থাকে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতিতে ঘূর্ণরত থাকে। তাহলে ইলেকট্রন যদি পর্যাবৃত্ত গতিতে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণরত থাকে, তার একটা কক্ষীয় বা কক্ষ কম্পাঙ্ক থাকে, সেটাকে আমরা এফ দ্বারা লিখি। তাহলে পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় এই বিকরণের কম্পাঙ্ক নিউ এবং ইলেকট্রনের কক্ষ কম্পাঙ্ক এফ সমান হয়। এটাই হচ্ছে চিরায়িত এবং কোয়ান্টাম তত্ত্ব অনুরূপ হওয়া। তাহলে দেখো, যদি গাণিতিকভাবে দেখাই সেটা দেখা যাচ্ছে যে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে পরিবৃত্তির সময়ে নিঃসৃত বা শোষিত ফোটনের কম্পাঙ্ক আমরা জানি এস নিউ সমান E2 - U1। এই ফর্মুলা দ্বারা আমরা নির্বাত ধ্রুবক সম্পর্কিত একটা রাশিমালা পেয়েছিলাম, নিউ সমান CR। এখানে সি আসলো যেহেতু ঋটবাদ ধ্রুবকের একটা নিচে চি ছিল নাই বলে ওই সিটা আর এর সাথে গুণাকার আসলো। তো যাই হোক, তাহলে ঋটবাদ ধ্রুবক আর এর মান আমরা এখানে জানি বা সমীকরণটা জানি, এটা হচ্ছে নিউ বিকরণের কম্পাঙ্কের ফর্মুলা। এরপরে আসো পর্যাবৃত্ত গতির জন্য কক্ষ কম্পাঙ্ক বা কক্ষীয় কম্পাঙ্ক এফ কি হবে। যদি আটতম ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি হয়, তাহলে কম্পাঙ্ক পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কম্পাঙ্ক এফ সমান আমরা লিখতে পারি V/4πr। এগুলো আমরা আগে থেকেই জানি। এখন আসো, এখানে আমি আটতম কক্ষে ইলেকট্রনের বেগ ভি সমান জানতাম, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি। স্থায়ী কক্ষপথে ব্যাসার্ধের রাশিমালার ওখানে ছিল ভি স্কোয়ারের একটা রাশিমালা ছিল, সেটাকে ভি করলাম। এই ভি এর মানটা আমি এফ এর এখানে বসাই দিলে আমি এফ এর একটা ফর্মুলা পাচ্ছি। এখন সত্য হচ্ছে যদি মুক্ত কোয়ান্টাম সংখ্যার মান খুব বড় হয়, বড় হলে সেটা কি হবে, ছিন্নায়িত বা বিচ্ছিন্ন কিছু শক্তি স্তরে নিকটবর্তী হবে, যেটা চিরায়িত পদার্থবিজ্ঞান বা চিরায়িত বলবিদ্যার নির্বিচ্ছিন্ন বৈশিষ্ট্যের অনুরূপ হবে। তাহলে সত্যটা কি, মুক্ত কোয়ান্টাম সংখ্যার মান খুব বড় হলে। অর্থাৎ সত্যটা কি, আমি ধরে নিলাম n2 সমান n আর n1 সমান n-1 এবং n is much greater than 1 হয়। তাহলে দেখো, আমি নিউ এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাতে এই সত্যগুলো অ্যাপ্লাই করলে নিউ এর একটা ফর্মুলা আমি ফাইনালি পেয়ে যাচ্ছি, যে n is much greater than 1 হলে n2 plus n1 সমান 2n লেখা যায়, যেহেতু n2 সমান n। আবার n1 স্কোয়ার n2 স্কোয়ার সমান n⁴ লেখা যায়। যাই হোক, তাহলে নিউ এর একটা মান পাচ্ছি কি 2CR/n3। এখন দেখাতে হবে এই নিউ এর মান এবং এফ এর মান একই, এটাই হচ্ছে বোরের সাদৃশ্য নীতি। তাহলে সেটার জন্য আমি এফ এর এই ফর্মুলাতে একটু সিম্পল ক্যালকুলেশন করব। যেমন এফ এর যে সমীকরণটা আছে আমার, সেখানে আমি আর এন এর মান বসাবো, অর্থাৎ স্থায়ী কক্ষপথে ব্যাসার্ধের রাশিমালাটা বসাবো। এফ এর যে সমীকরণটা আমার ছিল সেখানে আর এন এর মান বসালাম, ব্যাসার্ধের মান বসানোর পর একটু ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ঠিক আগের নিউ এর মান যা এফ এর মানও তা চলে আসবে। অর্থাৎ এই দুটি সমীকরণ থেকে দেখা যাচ্ছে বিকরণের কম্পাঙ্ক এবং ইলেকট্রনের কক্ষীয় কম্পাঙ্ক সমান। এটাই হচ্ছে বোরের সাদৃশ্য নীতি। এই নীতি অনুসারে বোর সিদ্ধান্ত গ্রহণ করেন কক্ষীয় কৌণিক ভরবেগ কি হয়, কোয়ান্টায়িত হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতক হয়, বিচ্ছিন্ন হয়, ছিন্ন শক্তি স্তরের সৃষ্টি হয়। এটাই হচ্ছে বোরের সাদৃশ্য নীতি বা অনুরূপ নীতি। এরপরে দেখো ফ্রাঙ্ক-হার্টজ পরীক্ষা, অর্থাৎ বিজ্ঞানী ফ্রাঙ্ক এবং হার্টজ তারা পরীক্ষার মাধ্যমে দেখান যে বোর তত্ত্ব অনুসারে পরমাণুতে বিচ্ছিন্ন শক্তি স্তর বিদ্যমান এবং এই শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রনের সংক্রমণ থেকে রেখা বর্ণালী সৃষ্টি হয়। অর্থাৎ বিজ্ঞানী ফ্রাঙ্ক এবং হার্টজ মূলত দেখান শক্তির স্তরগুলো বিচ্ছিন্ন এবং রেখা বর্ণালী কিভাবে সৃষ্টি হয়। তাহলে এই পরীক্ষার জন্য বিজ্ঞানী একটি কাঁচনল নিলেন। এই কাঁচনল নিলেন। এই কাঁচনলের মধ্যে খুবই নিম্ন চাপে একটি মৌলিক পদার্থের বাষ্প রাখলেন।
এখানে যে পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষার মধ্যে পারদের বাষ্প রাখা হয়েছে। এরপরে এক পাশে আছে ফিলামেন্ট, এক পাশে একটা প্লেট। ফিলামেন্টের সাথে একটা ব্যাটারি, হাই ভোল্টেজের একটা ব্যাটারি আছে সংযুক্ত আছে, প্লেটের সাথেও একটি ব্যাটারি সংযুক্ত আছে। এখন দেখো, যখন ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব, অনেক বেশি হাই ভোল্টেজ দিব, তখন ফিলামেন্টটা উত্তপ্ত হবে এবং এখান থেকে কি হবে, ইলেকট্রন নির্গত হবে। তারপরে দেখো, এখানে যে বাষ্প ছিল, বাষ্পের যে পরমাণু, সেই পরমাণুরও ইলেকট্রন থাকবে। এই দুই পরমাণুর ইলেকট্রনের মধ্যে, একটা ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রন এবং বাষ্পের পরমাণুর মধ্যে ইলেকট্রনের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। এই সংঘর্ষের সময় কতগুলো, আমরা একটু আগে সংকট বিভব পড়ে এসেছি, এই সংকট বিভবের কম বেশি হওয়াতে কখনো তারা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হবে আর কখনো তারা অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হবে। আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি। তখন দেখা যাবে যে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন নির্গমনের হার বাড়বে, ইলেকট্রন প্লেটে গিয়ে ধাক্কা দিবে এবং প্লেট প্রবাহ, একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। ভোল্টেজের মান যত বৃদ্ধি করব, প্লেট প্রবাহের মানও তত বৃদ্ধি পাবে। এইভাবে এই ইলেকট্রন, আপতিত ইলেকট্রন অর্থাৎ ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রন এবং বাষ্পের ইলেকট্রনের মধ্যে সংঘাতের পাশাপাশি কখনো প্লেট প্রবাহ বৃদ্ধি পাবে, কখনো প্লেট প্রবাহ হ্রাস পাবে। এভাবে গিয়ে দেখো, এখানে বর্ণনাগুলো আছে, বর্ণনাগুলো এখানে দেওয়া আছে সব। দুই ধরনের সংঘর্ষে লিপ্ত হবে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটা যদি আমি গ্রাফিক্যালি দেখাই, তাহলে দেখো পারদ বাষ্পের জন্য গ্রাফটা x অক্ষ বরাবর ত্বরক বিভব বা ত্বরান্বিত বিভব, আর y অক্ষ বরাবর যদি প্লেট বিভব প্রবাহ দিই, তাহলে দেখা যাচ্ছে দেখো একটা নির্দিষ্ট বিভবের জন্য প্লেট প্রবাহ সর্বনিম্ন হয়, আবার একটি নির্দিষ্ট বিভবের জন্য প্লেট প্রবাহ সর্বোচ্চ হয়, আবার সর্বনিম্ন হয় বিভব, প্লেট প্রবাহ সর্বোচ্চ হয়। এইভাবে করে বিভিন্ন বিভবের জন্য প্রবাহের মান বিভিন্ন হয়। এখন দেখো, এখানে এই পরীক্ষার জন্য যে পারদের বাষ্প নেওয়া হলো, সে পারদের ভূমি স্তরের শক্তি হচ্ছে একটা নির্দিষ্ট মান -10.42 ইলেকট্রোভোল্ট এবং প্রথম উত্তেজিত স্তরের শক্তি, প্রথম স্তরে নিয়ে যেতে হলে তার শক্তির পরিমাণ হচ্ছে -5.44 ইলেকট্রোভোল্ট। এই ক্ষেত্রে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য সরবরাহিত শক্তির পরিমাণ কি পাচ্ছি আমি, এই যে দেখো E2 - E1 করে আমি পাচ্ছি E এর মান 4.98 ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে পারদ বাষ্পের আমার পরীক্ষালব্ধ ফলের থেকে। এখন আসো, পারদ বাষ্প থেকে যখন বর্ণালী সৃষ্টি হবে, এক স্তর থেকে অন্য স্তরে যখন ইলেকট্রন যাবে, তখন তার বর্ণালী সৃষ্টি হবে। সে বর্ণালী থেকে আমি কি পরিমাণ শক্তি পাচ্ছি। পারদ বাষ্পের বর্ণালী বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বর্ণালী শ্রেণীর প্রথম বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2537 অ্যাংস্ট্রম, যার অনুষঙ্গ প্রোটনের শক্তি S-নিউ সমান hc/λ। এখান থেকে আমি শক্তির মানটা পাচ্ছি। দেখো, মান s/λ, hc/λ যদি বসাই তাহলে 4.9 ইলেকট্রোভোল্ট। তাহলে ঠিক আমি আগের স্লাইডে যাচ্ছি। দেখো, এখানে আমার কি ছিল, এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার জন্য সরবরাহিত শক্তির পরিমাণ ছিল 4.9 ইলেকট্রোভোল্ট। একইভাবে বর্ণালী রেখা বিশ্লেষণ করেও দেখা যাচ্ছে সেই শক্তির পরিমাণ 4.9 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ বর্ণালী বিশ্লেষণ পদ্ধতি এবং বৈদ্যুতিক পদ্ধতি, ওই যে পরীক্ষা করলো যে বিজ্ঞানী দুইজন, ফ্রাঙ্ক এবং হার্টজ, দুইজনের বৈদ্যুতিক পদ্ধতি এবং বর্ণালী বিশ্লেষণ পদ্ধতির মধ্যে যথেষ্ট মিল আছে, মানের মধ্যে যথেষ্ট মিল আছে। এই থেকে আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি বোরের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী পরমাণুতে বিচ্ছিন্ন শক্তি স্তর বিদ্যমান এবং বর্ণালী রেখা যে সৃষ্টি হয় সেটা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এই প্রশ্নটা নিজের মতো করে একটু লিখলে হবে, গুছাই বিষয়টা যদি তোমরা বুঝো, নিজের ভাষায় নিজের মতো করে গুছাই লিখতে হবে। এরপরে আসো, পরের প্রশ্নে আসো, উইলসন সমারফিল্ড কোয়ান্টাম সত্য। উইলসন সমারফিল্ড কোয়ান্টাম সত্য হচ্ছে মূলত, যদিও বা আমরা মনে করতাম বা বোরের উপবৃত্তাকার কক্ষপথের কথা উল্লেখ নেই বোর পরমাণু মডেলে, কিন্তু ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারপাশে আবর্তনরত থাকে, সে আবর্তনরত কক্ষপথগুলো বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। সে উপবৃত্তাকার কক্ষপথের ব্যাখ্যাই হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাম সত্যের মধ্যে আছে। তাহলে দেখো, যেই সকল ক্ষেত্রে দশা সমকলনের মান
এইচ এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ দশার সমাকলন মানে এখানে বোঝাচ্ছে গতিশীল কণা বা আবর্তনরত কণার ভরবেগ, অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ, এবং কিউ হলো ইলেকট্রনের অবস্থানের স্থানাঙ্ক, যা গতির সাথে পর্যাবৃত্তভাবে পরিবৃত্ত হয়। যেহেতু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। তাহলে দশার সমাকলন হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল পি ডি কিউ সমান এন এস, অর্থাৎ প্লাঙ্কের পূর্ণ সংখ্যার গুণিতক। এখন আসুন, যদি উপবৃত্তাকার কক্ষপথে পরিবহনরত একটি ইলেকট্রন বিবেচনা করি, যেটি নিউক্লিয়াসটির উপবৃত্তে যে কোনো একটি ফোকাসে আছে, তাহলে এই নিউক্লিয়াসটি উপবৃত্তাকার কক্ষপথ হলে তার ফোকাস থাকবে এই ফোকাসে, যে কোনো নিউক্লিয়াসটিকে এই ফোকাসে যে কোনো একটিতে সে অবস্থান করবে। পোলার স্থানাঙ্কের মধ্যে দুটি স্থানাঙ্ক আমরা জানি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে টিটা। টিটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক, আর হচ্ছে কক্ষীয় বা ওরীয় স্থানাঙ্ক। তাহলে সমারফিল্ড উইলসনের সত্য অনুসারে, সমারফিল্ড উইলসনের যে দশের সমাকলন হবে এই প্লাঙ্কের পূর্ণ সংখ্যার গুণিতক, প্লাঙ্ক ধ্রুবকের পূর্ণ সংখ্যার গুণিতক, সেই সত্য অনুসারে আমরা পোলার স্থানাঙ্কের মাধ্যমে সেটা লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি পরাবৃত্তার পদ। পি টিটা ডি টিটা সমান কে এস, এটা হচ্ছে কি কৌণিক স্থানাঙ্কের জন্য। আবার একই ইন্টিগ্রেশন 0 to 2 পাই পি আর ডি আর ওরীয় স্থানাঙ্কের জন্য এন আর এইচ। এখানে কে হলো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথ আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এন আর হলো রেডিয়াল কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা বা রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। আবার এন সমান লিখতে পারি কে প্লাস এন আর, এবং পিটিটা ও পি আর হলো যথাক্রমে কৌণিক এবং ওরীয় ভরবেগ। তাহলে এই তথ্য থেকে আমরা বুঝতে পারলাম ইলেকট্রনের কক্ষপথে কি নয়, বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার, এবং নিউক্লিয়াসটি উপবৃত্তে যে কোনো একটি ফোকাসে অবস্থান করে। এটা কার সাথে মিল আছে? আমরা কেপলারের সূত্র পড়ে এসেছি। কেপলারের সূত্রে গতি সম্পর্কিত, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের প্রথম সূত্রের সাথে মিল আছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম উইলসন সমারফিল্ড কোয়ান্টাম সত্য মূলত ইলেকট্রন যে কক্ষপথে আবর্তনরত থাকে সেই কক্ষপথগুলো বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার, এবং এই উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রনের দশা সমাকলন হবে প্লাঙ্কের ধ্রুবকের পূর্ণ সংখ্যার গুণিতক। এটা হচ্ছে উইলসন সমারফিল্ডের কোয়ান্টাম সত্য। আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় একটু নিজেরা চেষ্টা করো। পরের ক্লাসে আমি আর পরের চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।